এখন শুরু হইব আঙ্গু স্পর্শকোণ। স্পর্শকোণ ইংরেজিতে কি? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তো এটা হইলো এমন, তুমি যদি পাত্রে পানি আছে এমন পাত্রে যদি তুমি একটা কাচের টুকরা যদি দাও, ধরো এটি কি পানি আছে, নীল কালির গুলা বুঝাচ্ছে কি পানি। যদি এমন পানি থাকে তাহলে কাচের টুকরাটা যদি তুমি ডুবাও, এটা হলো কাচের একটা দণ্ড, কাচের একটা দণ্ড। তুমি এটা দিলা পানিতে, তাহলে আর তোমার একটা জিনিস তুমি এটা বাস্তবেও দেখছো কিনা জানি না, কিন্তু তুমি বাস্তবেও দেখবা যে পানিতে কোনো কিছু দিলে, মানে কঠিন কোনো পদার্থ যদি তুমি চুবাও, তাহলে দেখবা যে তার আশেপাশে পানির যে সারফেসটা আছে, মানে এই যে পাশের যে সারফেস গুলা, এগুলো আর সমান থাকে না, এগুলো একটু বেঁকা যায়, ডান পাশের আর বাম পাশের, এই যে এই পাশের আর এই পাশে যে জিনিসটাই তুমি চুবাইছো, ওই জিনিসটার ডান পাশে মানে চারপাশে পানিটা আর সমান থাকে না। পানির যে সারফেসটা বা পৃষ্ঠটা যেটা, এটা সমান থাকে না। রিয়েল লাইফে হয়তো দেখা থাকছো, অথবা দেখলেও অতটা লক্ষ্য করো নাই। তো এটা অনেকটা এরকম উপরের দিকে বেঁকে যায়, এটা একটু উপরের দিকে বেঁকে যায়, অনেকটা অবতল চিহ্ন হয়, অবতল হয় অনেকটা। অনেকটা কি হয়? অবতল হয়। তো কাচের গায়ে পানিটা কি একটু উপরে উঠা যায়, একটু কি উপরে উঠা যায়, একটু উপরে উঠা যায়। তো এখানে উঠাইলাম কেন, আবার এখানে উঠাইলাম কেন? কারণ এটা তো একটা বিকার নিছি না আমরা, বিকার তো কাছেরই, তাহলে ওই পাশেও তো উঠা যাওয়ার কথা, এই দুই পাশেও তো উঠা যাওয়ার কথা, এই কারণে ওইটা দিছি। তো মেনলি আমাদের ফোকাস থাকবে এই মাঝের জিনিসটা নিয়ে, এই জায়গাটা নিয়ে, এখানে ফোকাসটা রাখো। তো এবার দেখো, এই যে আমরা এখানে দেখি, বাম পাশেরটা দেখি, এই যে এখানে যে পানিটা এই যে ব্যাকসে কার বইছে, যে কার কার বইছে না এখানে। তো এবং এটা এই যে কাচের যে দণ্ডটা ছিল, দণ্ডটার এই যে বডিটাতে, বডিটা তো একটা সরলরেখা। তো এখানে আমরা যদি একটা কোণ বাইর করার চেষ্টা করি, ওই কোণটাই হইব স্পর্শ কোণ। এখানে যদি একটা কোণ থিটা বাইর করার চেষ্টা করি, ওইটাই হইব কি স্পর্শ কোণ। এখন দেখো কার্ভ, তো এটা কি ছিল? কার্ভ। এই যে সবুজ কালিটা, এটা কি কার্ভ? বক্ররেখা, বক্ররেখার তো আর তুমি কোণ কেমনে বের করবা, তাই না? তাহলে সেটা করতে হইব কি জানো, এটার স্পর্শক করতে হইব। ম্যাথে তোমরা শিখছো অন্তরীকরণে স্পর্শক, বৃত্ত চ্যাপ্টারেও স্পর্শক দেখছো তোমরা। কোনো কিছু যদি এরকম বেঁকানো থাকে, ধরো বৃত্তটাই, তাহলে তোমার এই পয়েন্টে যদি তুমি একটা স্পর্শক আঁকা, মানে কি এটা বরাবর কি একটা সরল রেখা আঁকলা তুমি, এটা কি স্পর্শক, তাই না? তাহলে এটাতেও, এই কার্ভটাতেও, এই বেঁকা জায়গাটাতেও আমরা কি আঁকবো? একটা স্পর্শক আঁকবো এখানে। কোন পয়েন্টে? এই যে পয়েন্টে, যেখানে যে বিন্দুতে মানে মিলিত হইছে কাঁচটা আর পানিটা, একেবারে যে বিন্দুটাতে মিলিত হইছে, এই লাল বিন্দুটাতে মিলিত হইছে না? ভালোভাবে দেখো, তাহলে এখানে আমরা কি একটা এই স্পর্শক আঁকুম, এই যে কার্ভের বডি
গেইসা গেছে যে নীল কালার কার্ভের বডি গেইসা একটা স্পর্শক আঁকুম আমরা। দেখছো তীর যে দিলাম। আর তোমার আরেকটা রেখা কি, আরেকটা রেখা হইলো এই যে এটা, যেটা তোমার কাচের দণ্ডটাতে, কাচের দণ্ডটাতে এমনিও সমানই সরলরেখাই তো আমরা নিছি। তাহলে এখন আমরা যে কোণটা মধ্যবর্তী কোণটা পামু, এখানে যে কোণটা পামু, এই কোণটা যদি আমরা থিটা নাম দেই, এই কোণটাই আঙ্গ হইব কি স্পর্শ কোণ। এই কোণটাই হইব কি আঙ্গ, কোণটাই হইব আঙ্গ কি স্পর্শ কোণ। দেখছো কাহিনী? তাহলে যদি তুমি এবার ডান পাশে আঁকো, ডান পাশে আঁকলে কেমন হইব? এটা যদি কি হয়, ছেদ বিন্দুটা হয় পানি আর কাছে, পরে স্পর্শক একটা আঁকলা কার্পের বক্ররেখাটাতে, পানির বক্ররেখাটাতে। আর কি, এই যে নিচে, নিচেই নিলাম কেন, আমরা উপরে নিলাম না কেন? কত এই কাজ, হ্যাঁ কাছে তো, কাজ তো উপরেও গেছে তাই না? তাহলে তো এইখানেও এভাবেও তো একটা থিটা নিতে পারি আমরা। হ্যাঁ, এ থিটা নেই না কেন? এটা নেই না কারণ এটা সংজ্ঞাতে বলছে আমাদের তরল যেখানে ওইখানেই নিতে হবে। উপরে তো আর তরল নাই, উপরে এলো বাতাস। বাতাস তো আমরা এখানে হিসাবে নিতাছি না, আমরা তরলটা হিসাবে নিতাছি, পানিটা নিতাছি এখানে। তো এই কারণে নিচেরটা নিতাছি আমরা, নিচের কোণটা নিতাছি। এটা কি আনবো, আর একটা স্পর্শ কোণ। সেমই হবে, দুইটার সংখ্যা মান সেমই হইব। যেহেতু পানি আর কাঁচ নিছো, পানি আর কাচের স্পর্শ কোণ হইব তোমার 8 ডিগ্রি। নর্মালি হয় 8 ডিগ্রি বা 0 ডিগ্রি, একে 8 ডিগ্রি হয় বা 0 ডিগ্রি হয় পানি আর কাছে। 0 ডিগ্রি হয় কখন, যখন বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাচ নয়। এটা হলো তোমার বিশুদ্ধ পানি এবং পরিষ্কার যদি নয়, বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচ যদি নয়। পরিষ্কার কাচ নিলে তোমার থিটা হয় কি, থিটা হয় 0 ডিগ্রি। আর নর্মালি আমরা ধরি তোমার থিটা ইকুয়াল টু কি 8 ডিগ্রি, নর্মালি পানি এবং কাচের। কারণ সবসময় তো বিশুদ্ধ পানি আর পরিষ্কার কাচ থাকে না, তখন প্রায় এমন পুরো প্রায় 8 ডিগ্রির মতো হয়। অনেক টাইমে তোমার অঙ্ক করার টাইমে আমরা 0 ডিগ্রি দিয়েই করি। উদ্দীপকে কাঁচ বলে তো, কাঁচ এবং পানি বলা থাকলে আমরা দেখা যায় 0 ডিগ্রি দিয়েই কইরা নাই অঙ্ক। দেখবা তুমি যখন সিকিউ করতে যাইবা গাইডে করছে, কারণ সিকিউ গুলা দিছেই ওরকম ভাবে যে তোমার ধইরা নিয়েই করতে হইব, কিছু করার নেই। তো এটা গেল কি কাঁচ এবং পানির, এটা গেল কিসের, কাঁচ ও পানির। এরপরে দেখি আমরা কাঁচ এবং পানিরটা তো দেখলাম। কাঁচ এবং পানির ভিতরে পানি কিন্তু কম ঘন, পানির ঘনত্ব কিন্তু কি কম। পানির ঘনত্ব কি, পানির ঘনত্ব লেস দেন কি কাচের ঘনত্ব। ঠিক আছে, এখন আমরা দেখুন দ্বিতীয় কেস। এখানে আমরা যে তরলটা নিমু সেটা হলো পারদ। এখানে আমরা যে তরলটাই নিমু সেটা কি জানবো, পারদ। তো পারদ রে আমরা ধরো লাল কালি দিয়েই দেখাই।
পারদ। এবার আমরা নিছি কি পারদ। পারদ কিন্তু আবার তোমার কাছ থেকে বেশি ঘন। পারদ কি কাছ থেকে বেশি ঘন। পারদের ঘনত্ব কাছ থেকে বেশি। পারদের ঘনত্ব গ্রেটার দেন কি কাচের ঘনত্ব। কাচের এখন কেসটা কি হয়ে গেল, উল্টা কেস হয়ে গেল। আগে আমরা যে কেসটাই নিছিলাম তার কি হয়ে গেল, উল্টা কেস হয়ে গেল। কারণ কাচের ঘনত্ব কি এবার কম। মানে তুমি যে কঠিন বস্তুটা পানিতে ডুবাইতাছো তার ঘনত্ব, মানে যে কঠিন বস্তুটা তুমি তরলে ডুবাইতাছো সে কঠিন বস্তুটার ঘনত্ব ওই তরলের থেকেই কম। বুঝছো? পারদ তো কি তরল না? পারদ তো তরল, কিন্তু পারদের ঘনত্ব কাচের চেয়ে বেশি। কাচ তো কঠিন। হ্যাঁ, দেখছো? এটাই তো একটা অবাক করার মতো জিনিস। তো এবার দেখো, যখন এই ধরনের কেস আসবো যে তরলের ঘনত্ব ওই কঠিন পদার্থ যেটা ডুবাইতেছো তার চেয়ে বেশি হয়, তখন তোমার নিচে নেমা যাবে। তখন তোমার কি নিচে নেমা যাবে। এই ডান পাশের আর বাম পাশের তরল গুলা কি নিচে নেমা যাবে। বুঝছো? তাহলে চিত্র যদি এইটা দেখাই তোমারে, তাহলে দেখতে হবে এমন ডট ডট দিয়া দেখাই। দেখছো কেমন হইব? এমন হইব। এখন হইব কি উত্তল হইব, উত্তল। আগেরটাতে কি আসলো, অবতল ছিল। এবার হইব কি উত্তল। এবার হইতাছে কি উত্তল। এবার কি তোমার যেই কঠিন বস্তুটা চুবাইছো ওই কঠিন বস্তুটার চারদিকে ডাইবা যাইব। তরলটা কি ডাইবা যাইব, নিচের দিকে চলে যাইব। কারণ এটা ঘনত্ব বেশি। যখনই তুমি এই সাদা কাচের দণ্ডটা তুমি নিচের দিকে নিতাছো, তখনই কি তরল গুলাও কি নিচের দিকে, সাইডের তরল গুলা সংস্পর্শে আসা তরল গুলাও কি নিচের দিকে গেতেছে। বুঝছো? তো কোন এটা স্থূল কোণ হইব, কোনটা স্থূল কোণ হইব। তো এটা কোনটা আমরা দেখাই এবার, কোনটা দেখাই, কোনটা তো লাগবে। কোনটার হিসাব আমরা অমনিই করুন যেমনি দেখছি। কোন বিন্দুতে ছেদ করছে বাম পাশে আগে দেখো, বাম পাশে আগে দেখো। এই বিন্দুতে ছেদ করছে না তরল এবং কাচ। তো ওই বিন্দুটা সবুজ কালির বিন্দুতে ছেদ করছে। এখন আমরা কি আঁকুম, একটা স্পর্শক আঁকুম। এই যে কার্ভ, এটা তো কি একটা কার্ভ। এই কার্ভ বরাবর কি একটা স্পর্শক আঁকুম। স্পর্শক আঁকি একটা আমরা। স্পর্শকটা হয়ে গেল কই বাইরে হয়ে গেল, সমস্যা নাই। এবং কাচদণ্ড আমাদের নিতে হবে কোন জায়গায়, নিচের দিকেই কিন্তু নিতে হবে। কারণ তরলটা কি নিচের দিকে না, তরলটা নিচের দিকে রেখে নিচেরটাই নিলাম আমরা। যদি আমরা উপরেরটা নিতাম তাহলে হইতো না ওইটা। উপরেরটা নিলে কি হইতো, সংজ্ঞায় ওইটা বলে নাই। সংজ্ঞায় বলছে যে তরল যেখানে সেখানে নিচে। তাহলে যদি তুমি নিচের দিকে নাও, কিন্তু তোমার স্পর্শক আঁকলে আবার উপরের দিকে চলে যায়। এবং ওভারঅল তোমার কোনটা হয়ে যায় থিটা, যেটা হয়ে যায় কি স্থূল কোণ। কোনটা কই এবার বুঝছো, চিত্র দেখলেই বুঝা যায়।
তাহলে ডান পাশে কেমন হইব? এই পয়েন্টে মিলিত হইছে। এই স্পর্শকাট লেখা, এই যে স্পর্শক, কাছের নিচে তরলের বরাবর। তাহলে কোনটা? এইটা হইলো কি আঙ্গো? থিটাটা। এই থিটাটা কি আঙ্গো? স্পর্শক কোণ। এই থিটাটা কি আঙ্গো? স্পর্শক কোণ। স্পর্শক কোণ। এবং এই থিটাটা কি আঙ্গো? 90 ডিগ্রির উপরে হয়। এই থিটাটা কি হয়? মানে স্থূল কোণ হয়। এটা কি স্থূল কোণ হয়? স্থূল কোণের সংজ্ঞাতে কি বলে? 90 ডিগ্রির বড়। আর আগেরটাতে থিটা কি? সূক্ষ্ম কোণ। আগেরটাতে থিটা কি? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম বানান তো বিলে গেলাম। সূক্ষ্ম কোণ। এটা কি লেস দেন 90 ডিগ্রি? ঠিক আছে, বানান ঠিক আছে এবার না? আর এই যে সূক্ষ্মকোণ কিন্তু কাঁচ ভিজায়, পানি কিন্তু কাঁচ ভিজায়, এটা জানো? পানি যে কাঁচ ভিজায়, সূক্ষ্মকোণ হইলে কিন্তু ভিজায়, কাঁচ ভিজায়। এটা লেখা রাখো, কাঁচ ভিজায়। কিন্তু তোমার স্থূল কোণ হইলে কাঁচ আর ভিজবো না। স্থূল কোণ হইলে কি? কাঁচ ভিজায় না। কাঁচ কি ভিজায় না। তাহলে এখন বুঝছো? ওই যে গ্রামে একটা পাতা আছে না, যেটার উপরে পানি পড়লে পানি ভিজাইতে পারে না, ওই পাতাটারে কি জানি, পাতাটার নাম তো ভুলে গেছি। এমন থাকে যে পাতাটা দেখতে বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ, কচু কচু মনে হয়। ওইটাতে দেখবো যে পানি পড়লে পানি ভিজাইতে পারে না। পানি গোল আকারে গোল গোল আকারে থাকে, পরে পইরা যায় পানি, মাটিত পইরা যায়। হ্যাঁ, এই কারণেই হয় এটা, স্পর্শকণের কারণেই হয়। ইকুয়াল টু চিহ্ন হবে সাথে, এখানে ইকুয়াল টু চিহ্ন দাও। সূক্ষ্মকোণেরটা লেস দেন অর ইকুয়াল টু। কিন্তু তোমার স্থূলকোণের বেলায় আর ইকুয়াল টু দিবা না, সেখানে গ্রেটার দেন দিবা, শুধু গ্রেটার দেন দিবা, শুধু গ্রেটার দেন দিবা। হুম, মানে দুইটাই, সমকোণটাও ইনক্লুড করছে ওইটাতে, উপরের কেসে, এই যে এই কেসে, এই কারণেই তো ইকুয়াল টু দিলাম। প্রথম কেসে ইকুয়াল টু এই কারণেই তো দিলাম, প্রথম কেসে ইকুয়াল টু 90 ডিগ্রিও নিছে ওনারা। ফিজিক্স না, এটা তো আর ম্যাথ না। কারণ শুধু 90 ডিগ্রি যখন কার আন্ডারে দিবা, তাই না? ধরো শুধু 90 ডিগ্রি বাইরিল, বাই চান্স, তারে কার আন্ডারে ফালাইবা? প্রথম কেসের আন্ডারে ফালাইবা না দ্বিতীয় কেসের আন্ডারে ফালাইবা? হ্যাঁ, তাহলে এটা ইজি রাখার জন্য এই প্রথম কেসের আন্ডারে ফালাইছে ওনারা, পদার্থবিজ্ঞানীরা। বুঝছো? ম্যাথে দেখা এত কোণ, সব কোণ তো আর ফিজিক্সে লাগবো না, তাই না? এবার তুমি সংজ্ঞা দেখো, স্পর্শ কোণের সংজ্ঞা, এই সংজ্ঞা।
বুঝছো এবার? বলছে কি কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে। স্পর্শ বিন্দু বলতে কোনটা? স্পর্শ বিন্দু বলতে ওই যে ওই বিন্দুটা, যেটা যে বিন্দুটাতে আমরা কি চিন্তা করছি, এই যে এই বিন্দুটা, এটা কি বলতেছি আমরা? স্পর্শ বিন্দু। তাহলে এইটাও লেখা রাখো তাহলে, স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু, ঠিক আছে। স্পর্শ বিন্দু থেকে যে বক্রতরল তলে অঙ্কিত স্পর্শ, ওই যে বক্রতলে আমরা কি স্পর্শ আঁকছি কঠিন পদার্থের সাথে, ওই যে কাচের সাথে তরলের ভিতরে, এই যে দেখছো সংজ্ঞায় কি বলছে, তরলের ভিতরে নিতে হবে। তরলের ভিতরে যে কোন উৎপন্ন করে সেটাই কি আঙ্গু স্পর্শ কোণ। তাহলে তরলের ভিতরে নিতে হইব, এটা সংজ্ঞাতেই বলা আছে। এবার সংজ্ঞা পইড়া বুঝছো? তাহলে আঙ্গু পৃষ্ঠ টানের ঘটনা শেষ। এটার সাথেই রিলেটেড হইল কি আঙ্গু এবার কৈশিকতা। এবার কি কৈশিকতা, কৈশিকতা, ক্যাপিলারিটি। তো কৈশিকতা বুঝার আগে আঙ্গু কৈশিক নল কি এটা বুঝতে পারি। কৈশিক নলটা কি এটা বুঝতে পারি। কৌশিক নল, কৌশিক নল হইল তোমার অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট নল। কৌশিক নল মূলত একটা নল। নল কি বা পাইপ, এটা পাইপ, পাইপের মতো একটা, কিন্তু কাচের তৈরি। এটা এটা কিসের তৈরি? কাচের তৈরি। আর এটা কি খুবই সূক্ষ্ম, খুবই ছোট এবং সূক্ষ্ম। তো এটার চিত্রটা জানি কই আছে না, চিত্রটা দেখেন, এই যে দেখো এমন দেখতে। তো এগুলা একটা ডিব্বাতেই কতগুলা, তার মানে কি এগুলো অনেক চিকুন। তোমার জুসের যে স্ট্র থাকে না, ওর থেকেও চিকুন। হ্যাঁ, অনেক চিকুন। তো হ্যাঁ, হুম, ক্যাপিলারি টিউব। হুম। তো ল্যাবে এগুলা নিয়ে কাজ করে। ঠিক আছে এবার? তো বাস্তব চিত্র দেখলা তো, সিলিন্ডারের মতো শেপ অনেকটা। তো কৌশিক নল যদি তুমি ঢুকাও কোন একটা তরলের ভিতরে, ধরো একটা বিকার নিলা, এটা কি একটা বিকার নিলা, সেখানে একটা তুমি কৌশিক নল ডুবাইলা। আমি মোটা করে এই চিত্র আঁকতাছি, সমস্যা নাই। তো ধরো ভিতরে এলো তোমার পানি, চারদিকে কি পানি, চারদিকে কি পানি। তো কৌশিক নলটা কিসের তৈরি? কাচের তৈরি। এই কৌশিক নলটা হলো কাচের তৈরি। তো কাচের তৈরি হওয়াতে কিন্তু এটা একটু জিনিস চেঞ্জ হইব। এটা কি এখান দিয়ে অবতল একটা শেপ আসবে, বাম পাশে, বাম পাশে কি আসবে, একটা অবতল শেপ আসবে। এবং ডান পাশেও কি একটা অবতল শেপ আসবে। বুঝছো? এবং তোমার পানি এই নলের উপর কিছুটা উপরে উঠা যাবে, এবং সেখানেও একটা অবতল শেপ আসবে। হুম। এই যে পানি যে উপরে উঠা গেল, পানি নলের ভিতর, মানে যে পাইপটা তুমি ঢুকাইছো, মানে টিউবটা যে ঢুকাইছো, কৈশিক নলটা যে ঢুকাইছো,
যখনই তুমি ডুবাইছো তখনই কি পানি এই নল দিয়ে উপরে উঠে গেছে, পানি কি নল দিয়া উপরে উঠে গেছে, পানি নল দিয়ে কি উপরে উঠে গেছে। এই উপরে উঠার ঘটনাটারই কি বলে, কৈশিকতা। এই ঘটনাটারই কি বলে, কৈশিকতা। অবতল কিন্তু, তাহলে এখানেও কি দিতে হইব তোমার, অবতল দিতে। মেন বই এই চিত্রটাই দিছে, আমি যেটা আঁকলাম মাত্র এটাই কিন্তু মেন বই দিছে। মানে দুইটা তোমার স্ট্র ঢুকাইছে, দুইটা টিউব ঢুকাইছে, দুইটা নল ঢুকাইছে, দুইটাতেই এমনই ঘটবে। কিছু উপরে উঠা যাইব তরল, এবং ভিতরে কি দেখতে কি হইব তোমার, অবতল হইব, অবতল, অবতল। এখানেও কিন্তু অবতল, দেখছো কি হবে, অবতল হবে। এটা কখন, কাঁচ এবং পানি যখন নিলাম, মানে যখন সূক্ষ্ম কোণ, যখন কি সূক্ষ্ম কোণ, এটা হলো কেস ওয়ান, এটা কি আঙ্গুর কেস ওয়ান। যখন তোমার কি থিটা হইলো কি তোমার লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি, আর তখন কি বলছি আমরা, উচ্চতা কি করছে, উপরে উঠছে, মানে তরলের কি হইছে, আরোহণ হইছে, তরলের কি হইছে, আরোহণ, তরলের আরোহণ হইছে, আরোহণ। বা এটারে যদি আমরা এইচ দেই, এইচটা হইব কি আঙ্গু পজিটিভ, এইচটা কি হইব পজিটিভ। যখন স্পর্শকোণটা কি সূক্ষ্মকোণ, তখন তরলের আরোহণ হইব, মানে তরল উপরের দিকে উঠব, কেস ওয়ান এটা। কাঁচ আর পানির বেলায় তো স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয়, আর তখনই কি তরলটা উপরে উঠবো, মানে পানিটা উপরে উঠবো। আর কেস টু তে কি হইব তাহলে, কেস টু তে হইব কি, আমার কাঁচ আর পারদ নিলে তখন কি হইব, তখন এটা নিচে নামবো, তখন কি হইব, তখন নিচে নামবো। তখন যদি তুমি চিত্র আঁকো, ধরো একটা কৈশিক নল ডুবাইলা পারদে, ধরো এটা আছে পারদ, পারদ, পারদের ভিতরে ডুবাইলা, তো এখন আর তোমার উপরে উঠবে না, কারণ এখন এটা কি তৈরি করব, কাঁচ এবং পারদের স্পর্শকোণটা কি স্থূলকোণ। কাঁচ এবং পারদের থিটাটা হয় কি 90 ডিগ্রির বড়, থিটা বা স্পর্শকোণটা হয় 90 ডিগ্রির বড়, তখন এটা নিচে নাম, তখন কই নামবো, নিচে নামবো। তো নিচে নামলে চিত্রটা হয়ে যাব কি নিচে, আর নিচে হইব কি অবতল না, এটা হইব কি উত্তল, হইব উত্তল, অবতল তো আগেরটাই, এটা হইব কি উত্তল, এটা হইব কি উত্তল, এটা হইব কি উত্তল হইব, আগেরটা অবতল হইলে এটা হইব কি উত্তল। এটাও মেন বই চিত্র আছে, এভাবেই আছে, এভাবে আছে। বাস্তব ছবিতে এগুলো খুবই সূক্ষ্ম, বুঝবা, বুঝবা, দেখলে বুঝবা, মানে জুম করতে হইব, তাহলে বুঝবা। দেখলা না টিউবটা কত চিপা, টিউবটা তো অনেক ছোট। আরেকটা যদি দাও এখানে,
সেটাও কি এমনই, এইখানেও বেঁকে যাইব। বুঝছো? টিপটা একটু বড় দিই। মানে তোমার কি তরলটা নিচে চলে গেল, তরলটা কি নিচে চলে গেল। বিকারের বিকারের তরলের দেখো লেভেলটা কিন্তু সেমই আছে, বিকারের তরলের লেভেলটা সেমই আছে, কিন্তু ইসে টিউবের ভিতরে কিন্তু কি তরলের লেভেলটা নিচে নেমে গেছে। এটা কখন? পারদ এবং ইসের বেলা, কাচের বেলা। এটা কখন? পারদ এবং কাচের বেলা। মানে স্পর্শকোণ যখন স্থূলকোণ, মানে 90 ডিগ্রির বড় যখন, তখন কি তোমার তরলের অবরোহণ হয়। তখন কি হয়? তরলের অবরোহণ, অবরোহণ। এটা যদি এইচ হয়, এইচটা তখন কি হইব? নেগেটিভ। এইচটা হইব নেগেটিভ, মানে উচ্চতাটা তখন কি আসবো? নেগেটিভ আসবে। বুঝছো এটা? এটা হলো স্থূলকোণের বেলা, স্থূলকোণের বেলা এটা। কেস টু। আর কেস ওয়ান কি জানবো? সূক্ষ্মকোণের বেলা। তাহলে বুঝছো কৈশিকতা? কৈশিকতা কি তাহলে? কৈশিকতা হইলো এই যে ধর্মটা, যার কারণে তরল উপরে চইলা যায়, অথবা কি, অথবা এই যে নিচে নেমা যায়, এই ধর্মটাই কি জানবো? কৈশিকতা। হয় উপরে যায় নাহলে নিচে যায়, এই দুইটা জিনিসই কি জানবো? কৈশিকতা। এই ঘটনা দুইটাই কি জানবো? কৈশিকতা। হয় উপরে চলে যায়, কেস ওয়ান উপরে চলে যায়, আর কেস টু নিচে চলে যায়, এই জিনিসটাই কি জানবো? কৈশিকতা। এরপরে আমরা এবার সূত্র দেখি। এটার কি সূত্র দেখি। এই যে যে উচ্চতা, উচ্চতা হয় নিচে নামতাছে নাইলে কি উপরে উঠতাছে, এই উচ্চতা জিনিসটার একটা সূত্র লাগবে অঙ্ক করার জন্য। এটার ব্যাখ্যা তোমার মেন বইয়ে আছে, প্রমাণ আছে মেন বই। সূত্রটা কিভাবে আসছে, এই যে দেখো দুইটা কেসের চিত্র মেন বই। মেন বই সুন্দর হয়েছে আরো হাতের থেকে। তারপরে এই যে এখানে সম্প্রসারিত কর্মকাণ্ড আছে, এই যে দেখো সম্প্রসারিত কর্মকাণ্ড কি লেখছে? একটি কৌশিক নলে পানি যে উচ্চতা পর্যন্ত উঠতে পারে তার রাশিমালা নির্ণয়, তার রাশিমালা নির্ণয়। তো এখানেই তোমার সূত্রটা একেবারে প্রতিপাদন করা আছে। এখানে আঙ্গো মেন সূত্র হইলো এটা, এটা হইলো কি আঙ্গো মেন সূত্র। আর তারপরে হইলো আঙ্গো এটা নিচেরটা হইলো যখন আর লেস দেন এইচ, তখন নিচেরটা। এবং তারও নিচেরটা হইলো যেটাতে কস নাই, তারও নিচেরটা হইলো তোমার যখন থিটা 0 ডিগ্রি নেয়।
মানে বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাচের বেলা। বিশুদ্ধ পানি এবং কি পরিষ্কার কাচের বেলা যেটা নেয় ওইটা একেবারে নিচেরটা। প্রথমটা হইলো কি আমার মেইন সূত্র। তারপরে আর যদি খুবই ছোট হয় এইচের তুলনায় তখন নিচেরটা। আর তারপরে তোমার কস চলে গেছে, কারণ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে গেছে যখন বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচ নিচ্ছে তখন। এগুলো আমরা ভালোভাবে লিখি। এই ঘটনাটা একটু বুঝাইতে হইব চিত্র আইকে, মেইন বইয়ের চিত্রটা আইকা একটু ঘটনাটা বুঝাইতে হইব। এটাতে লিখি কৌশিক নল। একটি কৌশিক নলে পানি যে উচ্চতা পর্যন্ত উঠতে পারে, এটা হইল কি আমার টপিক। মানে এইচ, এখানে উচ্চতাটা কি আঙ্গো এইচ, মানে এইচ এর সূত্রটাই আমরা বাইট করি। এইচ এর সূত্রটাই কি আমরা বাইট করি। তো বাইট কইরা দেখাইছি মেন বইয়ে, আমরা আর বাইট করুম না, আমরা জাস্ট মেন বইয়ে একটা চিত্র দিছি, চিত্রটা একটু বোঝার চেষ্টা করুম। যেন তুমি যখন রিডিং পড়বা, এটা তো তোমার রিডিং পড়তে হইব এই প্রমাণটা, তখন যদি বুঝো এই কারণে চিত্রটা আমরা ব্যাখ্যা করি, কারণ চিত্রটা তোমার অঙ্ক টঙ্ক করার বেলাও মাঝে মধ্যে লাগতে পারে। তো একটা বিকান নিলা, তার ভিতরে একটা কৈশিক নল ডুবাইলা। তো এখানে আমরা বেশি কনফিউশন নেই নাই, আমরা পানি আর কাচি নিছি। পানি আর কি নিছি? কাচি নিছি। কাচের কৈশিক নল ডুবাইলা পানিতে। ঠিক আছে? তাহলে কি পানি কি উপরে উঠা যাবে? ঠিক আছে? তো আমরা উচ্চতাটা হিসাব করুম কইতে কইতে। এবার দেখো, এই যে উপরের এই সারফেসটা, মানে এই তলটা থেকে আমরা এই তলটা, এই এই উচ্চতাটা হলো কি তোমার এইচ। বুঝছো? আমরা কিন্তু এই যে উপরের পয়েন্টের হিসাবে করতেছি না, এই হিসাবে কিন্তু করতেছি না আমরা। আমরা কোন হিসাবে করতেছি বুঝছো? হ্যাঁ, নিচের এটার সাপেক্ষে এটা, মানে নিচের তলটার সাপেক্ষে এই দুই পাশেরও নিচের তলটা তো সেম উচ্চতাতেই আছে, তাদের এই মধ্যবর্তী দূরত্বটা হলো এইচ। বুঝছো এবার? এই যে আমরা কোনটা হিসাব করতেছি, তো এটা আমি ডট ডট দিয়ে রাখি। এটা কি আঙ্গুল তেলে এইচ। বুঝছো? এটা হইলো আঙ্গু কি এইচ। এবার আঙ্গু এখানে এ বরাবর কি আঙ্গু স্পর্শকোণ থিটা। এ বরাবর কি আঙ্গু স্পর্শকোণ থিটা। দুইটা কোণ সেমই হইব, কিন্তু একটা অ্যাঙ্গেল আমার ছোট হয়ে গেছে, কিন্তু দুইটা কোণ তো সেমই হইব। তো স্পর্শ কোণ আছে, এবং আমরা গতদিন শিখছি কি পৃষ্ঠ টান শিখছি। গতদিন কি শিখছি? পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান আবার কই কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। দুইটাই টি হবে, কারণ সেম পৃষ্ঠ টানই হবে, কারণ তরল তো সেমই, পানি যেহেতু। তাহলে টি কি? পৃষ্ঠ টান কই? নিচের দিকে।
কারণ নিচে না পানি আছে, উপরে তো পানি নাই। নিচে পানি আছে, উপরে তো পানি নেই। এখন আমরা বলের যে সূত্রটা জানি, পৃষ্ঠ টানের সূত্রটা তো আমাদের এমন, টি ইকুয়াল টু কি, এফ বাই এল। এল কি, বিবেচিত দৈর্ঘ্য। তাহলে এফটা কি হয়, টি ইন্টু এল। এলটা কি, বিবেচিত দৈর্ঘ্য। এলটা কি আঙ্গো, বিবেচিত দৈর্ঘ্য। তো যখন বৃত্ত নেই তখন এটা হয়ে যায় কি, টু পাই আর। তো এটার বেলা কিন্তু বৃত্ত, এটা বুঝতেছো তুমি? এটা তো থ্রি ডি একটা জিনিস, টিউব না। এটা কি নল নিছি না আমরা, একটা কাঁচ নল, কৈশিক নল। নল, নল কি হয়, নলের এই মুখটা কি বৃত্তাকার হয় না? যদি তুমি এটা আঁকো তাহলে তো দেখতে এমন হওয়ার কথা, তাই না? সিলিন্ডার আকৃতির। তাহলে এখানে এটা পুরাটা কি একটা বৃত্ত না? হ্যাঁ, এটা তো বৃত্ত। হ্যাঁ, এটা তো একটা বৃত্ত। যদি উপরের থেকে দেখো, মানে তোমার চোখ যদি এখানে থাকে, উপরের থেকে দেখলে এটা তুমি একটা বৃত্ত দেখবা না? ওইটাই আমি বলতেছি। তাহলে আমাদের বলটা হইব কি, তাহলে বলটা হইব কি তোমার, টু পাই আর ইন্টু কি, টি। বলটা হইব কোনটা হইব, এটা টু পাই আর ইন্টু টি। তাহলে আমরা এই টিটা লিখুম না, আমরা লিখুম টু পাই আর ইন্টু টি। আমরা কি লিখুম, টু পাই আর ইন্টু টি লিখুম। দুইটার বেলায় সেমি। দুইটাকে এখানে দুইটা কোণ কি, এমন কোণ তো হাজার হাজার তুমি দিতে পারবা, কারণ এটা একটা বৃত্তের সারফেস না। যদি তুমি এভাবে চিন্তা করো তাহলে তো ওইখানে ওইখানেও থাকার কথা, বুঝছো? এটা তো থ্রি ডি বস্তু, আমরা জাস্ট দুইটা দেখাইতেছি। কিন্তু তুমি তো এমন হাজার হাজার দিতে পারবা, কিন্তু যাও তো গুলাই দাও, সবার মানটা কি হইব, বলের মানটা টু পাই আর ইন্টু কি, টি। সবার বলের মানটা হইব কি, টু পাই আর ইন্টু টি। এটা কি, এই যে এই তীর বরাবর যে তীর দেওয়া আছে আঙ্গো, এই তীর বরাবরই কি এই বলটা কাজ করতেছে, মানে তরলের দিকে ডাইভার হইছে, নিচের দিকে, তরলের দিকে নিচের দিকে। এখন দেখো, এটা কি আঙ্গো, কাচের দেওয়ালটা না? এটাও কি আঙ্গো কাচের দেওয়ালটা? তো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি, একটা সমান এবং বিপরীত বল কাজ করবে এই বরাবর। সমান এবং কি, বিপরীত বল কাজ করবে এই লাল কালির তীর বরাবর। তো এটাও কি হইব, থিটা কোণ হইব। এই কোণটাও কি হইব, থিটা কোণ। এই কোণটাও কি হইব, থিটা কোণ। এটা তো বুঝতেছই কোণ যে থিটা হইব, কারণ এই কোণ একটা এখানে এসে পড়ছে। তো এটা থিটা হইব, এটা সবাই বুঝবো, সমস্যা নাই। আর এইটা সেম হইল কেন, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি, সমান এবং কি বিপরীত বল। তো এটাও আমরা বুঝলাম। এটা কি, দেওয়ালের বাধার কারণে ওই উপরের দিকে একটা বল কাজ করতেছে। উপরের দিকে তাহলে একটা কি, সমান এবং বিপরীত মানের বল কাজ করতেছে। তাহলে এই বলটা, এবার এই ডান পাশের বলটা দেখো, আমরা এটা একটু উপরে লিখি। এই যে ডান পাশের এই চিত্রটা দেখো। এবার আঙ্গ উপাংশ নিয়ে কাজ করবো আমরা। এবার কি নিয়ে কাজ করব, উপাংশ নিয়ে কাজ করব। এবার আমরা কাজ করব উপাংশ নিয়ে। হুম, তো এটা হইলো কি আঙ্গ একটা উপাংশ এই দিক বরাবর,
আরেকটা উপাংশ হইলাম এই দিক বরাবর। দেখছো দুইটা উপাংশ। কি কালি নিছি এটা আমি, কি কয় এটা, পিঙ্ক পিঙ্ক নিছি এটা। তো থিটা যেদিকে, থিটা কোন দিকে আছে, এইদিকে। তো এখানে আসবো কি কস আসবো, তাহলে এখানে কি আসবো, কস আসবো। থিটা যেদিকে ওদিকে কি আসবো, কস আসবো। আর থিটা বিহীন যে জায়গাটা, যেখানে থিটা নাই, ওইখানে কি আসবো, সাইন আসবে। তো এখানে যদি তোমার এফ থাকতো, তাহলে এটা হইতো কি এফ কস থিটা, আর যদি তখন এখানে আসতো কি এফ সাইন থিটা। যদি মাঝ বরাবর আমরা কি ধরতাম, যদি এফ ধরতাম, তাই না? তো এখন এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু কিন্তু 2 পাই আর টি। এফ ইকুয়াল টু কি 2 পাই আর টি। তাহলে আমরা এফ না লিখে ওইখানে লিখুন কি 2 পাই আর টি। আমরা লিখুন কি 2 পাই আর টি। তাহলে 2 পাই আর টি সাইন থিটা হইল কি তোমার লম্ব বরাবর উপাংশ। আবার 2 পাই আর টি হইব কি তোমার, 2 পাই আর টি হইব কি তোমার ভূমি বরাবর উপাংশ। তো যদিও এটা লম্ব হয়ে গেছে, এটা লম্ব হয়ে গেছে, কিন্তু আমরা বলতাছি এটা ভূমি, কারণ ওই যে থিটা যেদিকে আছে ওইখানে কস হয়। তো এটা লম্ব ভূমি দিয়া না বইলা, এটা তুমি যে বরাবর থিটা আছে ওই বরাবর নিয়ে করো। আর যদি তুমি এটা না বুঝো যে উপরে কস হইলো কেন নিচে সাইন হইলো কেন, তাহলে তুমি একটা ত্রিভুজ কল্পনা করে নাও, আরো ভালো হয়। সমকোণী ত্রিভুজ, এই যে সবুজ কালি দিয়ে আমি দেখাইতেছি, এই যে এই সমকোণী ত্রিভুজটা নাও তুমি। এইখানে অতিভুজটা, এই অতিভুজটা হইলো কি এটা, অতিভুজটা এটা। তাহলে ভূমি কোনটা, এটা, এটা ভূমি। তাহলে ভূমি যদি এটা হয়, তাহলে এই যে কস তো আসলোই। আর লম্ব তখন কোনটা, এটা, এই সমকোণী ত্রিভুজে লম্ব এটা না। আর লম্ব বরাবর আছে তাহলে কোনটা, এটা। আর তাহলে এটা কি হইব, সাইন হইব। বুঝছো এবার? চিত্র আঁকা নিলে ত্রিকোণমিতি একটু, চিত্র আঁকা ত্রিকোণমিতি খাটাইলে পারবা। চিত্র আঁকা ত্রিকোণমিতি খাটা, বুঝছো? তাহলে এবার দেখো, তো এই সেম ঘটনা তো এই ত্রিভুজের বেলাও খাটবো। এখানে যদি একটা ত্রিভুজ আঁকো তুমি, তখনও তো খাটবো, তাই না? তখনও কি এখানে তোমার সেম জিনিসই আসবো, 2 পাই আর টি সাইন থিটা। আর তখন তোমার উপরের দিকে এই বরাবর আসবো কি, এই সেম জিনিসই আসবো, 2 পাই আর টি, তখন আসবো কি কস থিটা। দেখছো তাহলে, এই যে দেখো পুরা চিত্রটা। তাহলে উপরের দিকে 2 পাই আর টি কস থিটা, আর তোমার এই বরাবর, এই বরাবর হলো তোমার 2 পাই আর টি সাইন থিটা। এখন দেখো এই দুই বান্দা কিন্তু, এই যে এই বান্দা আর এই বান্দা, এই যে ডান পাশের এই বান্দা আর বাম পাশের এই বান্দা কিন্তু সেম মান, সেম মান না? এবং তারা কোন দিকে, বিপরীত দিকে। তার মানে তারা কি করে দিব, ক্যান্সেল হয়ে যাব তারা। তাদের তাহলে মোট বল কত হবে, মোট বল 0 হবে। তাহলে এটা তো তাহলে ভূমি বরাবর হিসাব করতেছি আমরা। এই চিত্রে এটা ভূমি বরাবর না? এই যে বিকারের চিত্রে তো এই দুই বান্দা কি ভূমি বরাবর। তাহলে এই ভূমি বরাবর কোনো উপাংশ কাজ করবে? তাহলে ভূমি বরাবর কোনো উপাংশ কাজ করবে না, কারণ ওরা ক্যান্সেল আউট হয়ে যাবে। ওরা কি হয়ে যাব, ক্যান্সেল আউট হয়ে যাবে। খালি কাজ করব কোন বরাবর,
উপরের বরাবর এ বান্দা আর এ বান্দা শুধু কি উপরের দিকে কাজ করবে, কি বরাবর কাজ করবে, তাহলে ঊর্ধ্বমুখী বল আমরা শুধু পাবো, এবং তার কারণেই কি এই যে তরল উপরে উঠা যায়, এই ঊর্ধ্বমুখী বলের কারণেই কি তরল উপরে উঠা যায়। বুঝছো কাহিনী? এখন কথা হইলো যে এটা তো বৃত্ত, এটা বৃত্ত না, এখানে তো একটা বৃত্ত আছে। তো আমরা যদি ডান পাশেরটা আর বাম পাশেরটা ক্যান্সেল আউট করি, তাহলে বাকি জায়গাগুলাও কিন্তু সেমই, সবাই সবাইরে ক্যান্সেল আউট করে দিতেছে। তুমি যদি এখানে এই লাইনটা লাও, তাহলে তার অপোজিট দিকে তুমি আরেকটা লাইন এইভাবে পাইবা, তাই না? 3D যদি তুমি চিন্তা করো, তো এটা যদি তুমি না বুঝো, তোমার উপরের থেকে যদি তুমি দেখো, উপরের থেকে দেখলে এটা কি একটা বৃত্ত, এই টিউবটা যদি উপরের থেকে দেখো তাহলে কি এটা একটা বৃত্ত, এমন বৃত্ত। তো এক পাশে যত টি, আরেক পাশেও যদি টি হয় তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল, এই পাশেও টি, এ পাশেও টি, তাহলেও ক্যান্সেল আউট হয়ে গেল, এ পাশে টি, এ পাশে টি, তাহলেও ক্যান্সেল আউট, এ পাশে টি, এ পাশেও টি, তাহলেও ক্যান্সেল আউট হয়ে গেল। মানে তোমার বৃত্ত দেখা এটা পুরাটা ক্যান্সেল আউট হয়ে গেল। বুঝছো কাহিনী? এই কারণে কি আমরা চিত্রে দুইটাই দেখাইছি, কিন্তু মেনলি কি এটা বৃত্ত, 3D তে চিন্তা করলে, বাস্তবে চিন্তা করলে কি এটা বৃত্ত, এবং সবাই সবাইরে ক্যান্সেল আউট করে দেয়। বুঝছো? এবার দেখো, এবার যদি তুমি একটা ভর চিন্তা করো, ওজন চিন্তা করো, ওজন, এই যে কাঁচ নলটা যে তুমি ডুবাইছো, ওর একটা ওজন আছে না? ওর ওজনটা কোন দিকে কাজ করতেছে? কাঁচ নলটা, ওর ওজনটা কাজ করতেছে কিন্তু নিচের দিকে, ওর ওজনটা কাজ করতেছে নিচের দিকে। ওর ওজনটা কাজ করতেছে কই? ওর ওজনটা কাজ করতেছে নিচের দিকে। ডাব্লিউ ইকুয়াল টু কি? এমজি। ওর ওজনটা কাজ করতেছে কি নিচের দিকে, বা এইখানেও যদি চিত্র আঁকো সেম, ডাব্লিউ ইকুয়াল টু কি? এমজি। বুঝছো? তাহলে ওজনটা নিচের দিকে কাজ করতেছে, আর ঊর্ধ্বমুখী বলের মান কি? এই যে এটা 2t আর 2 পাই আর টি, 2 পাই আর টি কস থিটা, 2 পাই আর টি কস থিটা। আর নিচের দিকে কাজ করতেছে কি? ডাব্লিউ ইকুয়াল টু এমজি। আর এই দুইটা কি হইব? সাম্যাবস্থায় সমান হইব। এই দুইটা তাহলে কি হইব? সাম্যাবস্থায় সমান হইব। তাহলে এই দুইটা হইব সমান। তাহলে আমরা লিখুন কি? 2 পাই আর টি কস থিটা ইকুয়াল টু কি ধরুন? এমজি। এটা হইলো একটা সূত্র, যেটা দিয়ে আমরা অঙ্ক করব, লাগতে পারে এটা। হ্যাঁ, প্রতিপাদনের আগে যে চিত্রটা, সেই চিত্রটা দেখাইলাম। তোমার আঁকা লাগবো না, তুমি বুঝলেই এলো। এই সূত্রটা মনে রাখো, সূত্রটা লাগবো। হ্যাঁ, সূত্রটা লাগবো। 2 পাই আর টি কস থিটা ইকুয়াল টু কি? এমজি। বুঝছো? পরে হিসাব করতে থাকলে এই সূত্রটা, এটা তো একেবারে মেন, একেবারে মেন। এই সূত্রই হিসাব করতে থাকলে, ওই যে তোমার সূত্র দেখাইলাম না, মেন সূত্র, উচ্চতা বের করার সূত্র, সেটা বাইরে হয় তাহলে।
এটা হিসাব করতে থাকলেই তোমার মেন সূত্রটা, আরেকটা সূত্র বাইরে, উচ্চতা বের করার সূত্রটা বাইরে, এটা থেকে হিসাব করতে থাকলেই। তাহলে উচ্চতা বের করার সূত্রটা আঙ্গু কি, টি ইকুয়াল টু আর এইচ প্লাস আর বাই 3 পুরাটার সাথে গুণ রো জি ডিভাইডেড বাই 2 কস থিটা। এটা আঙ্গু কি মেন সূত্র, একেবারেই কি মেন সূত্র, এটা আঙ্গু কি মেন সূত্র, মেন সূত্র। আর এই সূত্রটা আসছে কইতে উপরেরটাতে, উপরেরটাতেই হিসাব করতে করতে মেন বইয়ে দেখবা ক্ষেত আয়তন বাইক কইরা তোমার হিসাব করতে থাকলেই এগুলা বাইরে হয়। তো আমরা এই মেন সূত্রটা দিয়েও আমরা অঙ্ক করি না, এটা দিয়েও আমরা মেন অতটা অঙ্ক করি না, আমরা এটাতে একটু ছোট করি, মেন সূত্ররে কি করি একটু ছোট করি, একটু ছোট কইরা আমরা নিচে করি। আমরা নেই এটা ছোট করার আগে কোনটা কি এটা আগে লেখা নেই, কোনটা কি, এখানে টিটা কি, এই টিটা হলো তোমার পৃষ্ঠটান, পৃষ্ঠটান, পানির পৃষ্ঠটান, এই যে উপরে আমরা পানি নিছি না, এই যে পানি নিছি না, পানির পৃষ্ঠটান হলো টি। এই যে আরটা কি, আর কার ব্যাসার্ধ এটা, এটা হলো এই যে কৌশিক নলের, এটা কিন্তু একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার না, তাহলে সিলিন্ডারের মাথায় এবং তলে কি থাকে, বৃত্ত থাকে না, এই বৃত্তের ব্যাসার্ধটা হলো আর, বৃত্তের কেন্দ্র এটা হলো কি আঙ্গু আর। তাহলে কৌশিক নলের ব্যাসার্ধটা হলো কি আর, সংক্ষেপে লিখি আমি কৌশিক নলের ব্যাসার্ধ, কৌশিক নলের ব্যাসার্ধ, ঠিক আছে। আর এই উচ্চতাটা কি, এই উচ্চতাটা কিন্তু বাংলায় লিখতে গেলে অনেক বড় হইব, বাংলায় লিখতে গেলে লিখতে হইব নলের বাইরের তরল তল থেকে নলের ভেতরের তরলের নিম্ন প্রান্ত পর্যন্ত উচ্চতা, মেনলি এটা হইলো কি আঙ্গু উচ্চতা। আর এই উচ্চতাটা কি, ওই যে উই হিসাবে উচ্চতা, এই যে চিত্র দেখাইছিলাম না, এ তল থেকে এ তল পর্যন্ত বা এ তল পর্যন্ত, এ দূরত্বটা হইলো এইচ। তাহলে রইল কি রো এবং জি, এর রো কি, রো হইলো পানির, পানির ঘনত্ব, তরলের ঘনত্ব নাও, এখানে তরল তো যে কোনো হইতে পারে, এখানে আমরা নিছিলাম কি পানি নিছিলাম, তো পানির ঘনত্ব নেওয়ার কথা ছিল। আর জি তো জানোই, জি কি 9.8। আর এই থিটাটা কি, কসের ভিতরে যে থিটাটা আছে, এই থিটাটা হইলো তোমার পৃষ্ঠ, পৃষ্ঠটান না, এটা তো স্পর্শকোণ, পৃষ্ঠটান তো লেখছি, এটা হলো কি আঙ্গু স্পর্শকোণ, এই থিটাটা কি আঙ্গু স্পর্শকোণ। তাহলে সব লেখছো, তাহলে এখন আমরা নেই যে আমাদের কৌশিক নলের যে ব্যাসার্ধ আর আছিল, এই আরটা উচ্চতার থেকে অনেক ছোট, আরটা কি উচ্চতার থেকে অনেক ছোট, এটা আমরা নিলাম। এটা যদি হয় তাহলে এই পার্টটাতে, এই যে পার্টটা দেখো, এই পার্টটাতে আমরা আরটা বলতেছি কি অনেক ছোট, এইচ এর তুলনায় কি অনেক ছোট, এই যে এইচ এর তুলনায় কি এটা অনেক ছোট বলতেছে, তাহলে এই জিনিসটারে আমরা জিরো ধরুন,
শুধু এইচ লিখুন তাহলে। তাহলে উপরের সূত্রটাতেই এই যে r/3টা কি আমরা লিখুম না, এটা আমরা সরায় দেওয়ার জন্য এই কথাটা বললাম। তাহলে তখন হইব কি আঙ্গ টি ইকুয়াল টু RH রো জি বাই 2 cos থিটা। এটাই ম্যাক্সিমাম বেলা হয়, কারণ কৈশিক নলের ব্যাসার্ধ তো অনেক ছোট হয়। কৈশিক নল দেখছো না কত চিকুন, তো ওই হিসাবে তো ছোটই হয়। তো এটা হইলে সূত্রটা এমন হয়। তো এই সূত্র দিয়ে মেনলি সব বইয়ে অঙ্ক করা। এখানে কিন্তু কোনো চলক বাদ যায় নাই। আমরা জোর করে এখানে আর সরাইলেও আর কি, আর আমরা এখান থেকে সরাইছি, কিন্তু সামনের আর কিন্তু রয়ে গেছে। সামনের আর কি রয়ে গেছে না? তো সূত্রে তোমার কোনো চলক ক্যান্সেল হয় নাই, চলক সবাই রইছি। তো এটা দিয়েই আমরা মেনলি অঙ্ক করি, এই সূত্রটা দিয়ে, যে সূত্রটা এখন দেখতেছি। দেখবা গাইড টাইডে এটা দিয়েই অঙ্ক করছে ওনারা। কিভাবে করছে? এই সূত্র দিয়েই করছে। এটা লেখা রাখো হলে, হলে নিচেরটা আসে। হ্যাঁ, এটাই তো লাস্ট টপিক। এবং এবং বিশুদ্ধ পানি, যদি আমরা বিশুদ্ধ পানি নেই ও পরিষ্কার কাচ যদি নেই, আর কি নিলাম, পরিষ্কার কাচ নিলাম, তখন আমাদের স্পর্শকোণ কত? আমরা বলছি কিন্তু তখন স্পর্শকোণ থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচ নিলে স্পর্শকোণ কত? 0 ডিগ্রি। তাহলে উপরের সূত্রে, এই যে সূত্রে এখানে cos থিটা দেখতেছো না? cos থিটা, থিটা 0 ডিগ্রি যদি বসায় দাও উপরের সূত্রে, তাহলে cos থিটা কত? cos থিটা বা cos 0 ডিগ্রি মানে ইকুয়াল টু কি? তাহলে 1। তাহলে উপরের সূত্র চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে আসবে কি তখন? তখন cos যাইবো গা, cos এর জায়গায় আসবো কি? 1 আসবে উপরে। তাহলে 2 গুণ কি থাকবো? 1 থাকবে। তো 2 গুণ কি থাকবে তাহলে? 1 থাকবে। আর 1 তো আমরা লিখুম না, 1 আমরা মুছা দিব। 1 লেখার দরকার আছে আর? তাহলে এইটা হইলো তখন আরো শর্ট সূত্র। এটা দিয়েও বোর্ডে অঙ্ক করা লাগে, যখন থিটা দেয় না, স্পর্শকোণ দেয় না, কিন্তু বলা থাকে যে কাচের কাচের কৈশিক নল ডুবাইলা তুমি পানিতে, তখন আমরা থিটাটারে 0 ডিগ্রি ধইরা কসটা লিখি না, তখন এই নিচে সূত্র দিয়ে করি। বুঝছো? তাহলে মেন সূত্র আসলে কোনটা? এটা, এটা আসলে কি মেন সূত্র। তারপরে এটাই চেঞ্জ হয়ে আসছে কোনটা? এটা আসছে। এটা দিয়ে মেনলি আমরা অঙ্ক করি, ম্যাক্সিমাম বই টয়ে গাইড টাইডে দেখবে এটা দিয়েই করছে। এটা দিয়েও তুমিও করবা, কারণ এটাই কি তুলনামূলক সহজ, আগেরটার থেকে সহজ। এটা দিয়ে তুমি ম্যাথ করবা, ম্যাথ করো। তো আমরা মেনলি এইচ বের করার জন্য অঙ্ক করি। এইচ বের করতে পারবা না এই সূত্র থেকে, ওইটা চেঞ্জ করে নিতে হইব। এইচ বের করবা কেমনি? এটা যদি একটু চেঞ্জ করো তাহলে কি হইব? 2t cos থিটা হয়ে গেল 5 রো আর রো জি ইকুয়াল টু ইউ, তাহলে কি এইচ। এই সূত্রও দেখবো অনেক গাইডে চিপকায় রাখছে, ডাইরেক্ট এইচ বের করছে এইভাবে।
মেনলি এটাই সূত্র, এটাই একটা মনে রাখলেই হইব। তোমার এই যে সবসময় এইচই ব্যাক করতে দিব এমন তো না আর, তাই না? কিন্তু বাইক করতে পারবা, যাই দেখ, যাই ব্যাক করতে বলো বাইক করতে পারবা। এবং ওইটার থেকেই বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচের বেলা ওই পরিসূত্রটাতেই কস থিটাটা ওয়ান হয়ে যায়। কস থিটাটা তখন আর লিখি না, তখন শুধু এতটুকু লিখি। এরপরে এই স্পর্শকোণের এই সূত্রটা দিয়া, এই যে সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে তোমার আসবই পরীক্ষায়। এটা কি খুবই ইম্পর্টেন্ট, আরো কয়েকটি স্টার দিয়ে রাখো। তো এটাতে অনেকগুলা টার্ম আছে না, পৃষ্ঠ টান আছে, কৈশিক নলের ব্যাসার্ধ আছে, পৃষ্ঠ টান, কৈশিক নলের ব্যাসার্ধ, উচ্চতা, ঘনত্ব, স্পর্শ কোণও আছে। হ্যাঁ, তো এত কিছু থাকার কারণে এটা দিয়ে তোমার যে কোনোটা বাইক করতে দিতে পারে, পৃষ্ঠ টান দিতে পারে, উচ্চতা দিতে পারে, স্পর্শ কোণ দিতে পারে, যে কোনোটা বাইক করতে দিতে পারে। তো আমরা অঙ্ক করি, অঙ্ক আমরা উপরেই সেট করে রাখছি।